এক্ষেত্রে আবার আমি একটু অভ্যন্তরীণ বিষয়ে আসি। মধ্যবর্তী নির্বাচন নিয়ে সবসময়ই আলোচনা করতে হয়, কারণ এই যুদ্ধটির ইম্প্যাক্ট পড়বে আমি বলবো যে মিড টার্ম ইলেকশনে, অর্থনীতির, কারণ ব্যক্তিগত পকেটে আমাদের হাত পড়েছে। কারণ আমার বাসাটি ওয়ালে চলে, তো আমি দেখেছি ডাবল পেমেন্ট করতে হয়েছে এই মাসে। তো এগুলো সমস্ত প্রভাব শুধু অয়েল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী অঙ্গীকারের মধ্যে আরেকটি ছিল অর্থনীতি, কিন্তু সেই জায়গাটিতে তিনি কতটুকু সফল হয়েছেন সেটি হয়তো মধ্যবর্তী নির্বাচনে ভোটের ফলাফল দেখলেই বোঝা যাবে। আপনার কি মনে হয় এখন পর্যন্ত যে অবস্থানে আছে মিড টার্ম ইলেকশনে এই ইরান যুদ্ধটি কিভাবে প্রভাব ফেলবে? খুব ভালো প্রশ্ন। এই আজকে খানিকক্ষণ আগে সিএনএন সর্বশেষ জাতীয় জনমত জরিপ সামান্য খানিকক্ষণ আগে প্রকাশ করেছে। ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় শক্তি কি ছিল? দ্যাট ইজ এ গুড ম্যানেজার অফ দি ইকোনমি। অর্থনীতি তিনি ভালো ম্যানেজ করতে পারেন দেন দ্য ডেমোক্র্যাটস, তাই তো? তিনি একজন বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, ফলে ডেমোক্র্যাটরা অনেক পয়সা খরচ করে, তিনি সঞ্চয় করতে পারেন ইত্যাদি ইত্যাদি। ভেরি পজিটিভ একটা পাচ্ছি। আজকের যে এই পাচ্ছি আমি জনমত জরিপ পাচ্ছি, তাতে বলা হচ্ছে যে ইকোনমি প্রশ্নে ট্রাম্প সাহেবের অ্যাপ্রুভাল এই মুহূর্তে -32, worst in history, -32। আচ্ছা, তার নেট অ্যাপ্রুভাল এই মুহূর্তে মাত্র 33%। মাত্র 33% লোক এই যুদ্ধে তাকে সমর্থন করছে, তিনি যা কাজ করছেন সে কাজকে সমর্থন। মানে 67% লোক বলছে যে দেশ ঠিক মতো চলছে না, এতদিন আমরা কি বলতাম যে ডেমোক্রেটরা খারাপ অবস্থায় আছে, ডেমোক্রেটের অ্যাপ্রুভাল খুব লো। এই যে সিএনএন এর যে বললাম আমি, যে জনমত জরিপের কথা বললাম, তাতে দেখা যাচ্ছে যে অন ইকোনমি আমেরিকার 52% লোক ডেমোক্রেটদের সমর্থন করছে অন ইকোনমি, আর রিপাবলিকানদের সমর্থন করছে 48%। উল্টো হয়ে গেছে, চিরকালই রিপাবলিকানরা শক্তভাবে ইকোনমি আর ইমিগ্রেশন প্রশ্নে সবসময় ভালো সমর্থন পেয়েছে। খেলাটা উল্টে গেছে। প্রমাণটা কি পাচ্ছি আমরা? মানে এই খেলা উল্টে যাচ্ছে, প্রমাণটা কি? সর্বশেষ আমরা কি দেখলাম? ভার্জিনিয়ায় রিডিস্ট্রিক্টিং হলো। আমরা জানি, এই আগে কথা বলেছি আমরা, ম্যাপ কেটে নতুন করে ভোটের কেন্দ্র ঠিক করা হলো, যার ফলে এই ম্যাপ কাটাকুটির ফলে ভার্জিনিয়াতে 10টি সিটের 11টি সিটের 10টি পেয়ে যাবে ডেমোক্রেটরা, একটি পাবে রিপাবলিকানরা। এখন 6 আর 4 আছে বুথগুলি। তার মানে অতিরিক্ত আরো তারা 6টি বা 5টি সিট পেতে পারে আগামী নির্বাচন। যদিও এক জাজ যেটাকে আপাতত হল্ট করেছে, বন্ধ করেছে, কিন্তু এটা ম্যাটার অফ টাইম অনলি, এটা কোর্ট ক্লিয়ার করবে। লক্ষণটা কি? যে মানুষ চাইছে ট্রাম্প সাহেব এবং রিপাবলিকানরা যে খেলাটা খেলছে তার বিরুদ্ধে দাঁড়াতে। মাথায় রেখো, এই যে রিডিস্ট্রিক্টিং ওয়ারটা শুরু হয়েছে, তা শুরু কিন্তু গত বছরে টেক্সাস থেকে। কে শুরু করলেন? আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। তিনি কি বললেন যে টেক্সাসে আমার আরো 5টি সিট আমি পেতে পারি, আমি কেন পাবো না? নিয়ম হচ্ছে প্রতি 10 বছর অন্তর এভরি 10 ইয়ার্স যখন আমরা সেন্সাস করি, জনসংখ্যা গণনা করি আমরা, তখন হয় রিডিস্ট্রিক্টিং। কারণটা কি? জনসংখ্যা বাড়ে কমে, তার পরিপ্রেক্ষিতে ভোটের ম্যাপটা বানানো হয়। ট্রাম্প সাহেব বলেন, না, আমার তো অনেক সমর্থন সেখানে আছে, আমি চাই আমার সমর্থনের পক্ষে নতুন করে ম্যাপ কাটা হলো। ফলে এখন তিনি 5টা সিট পেলেন সেখানে টেক্সাসে। 5টা পাওয়ার পরে কি হলো? তার দেখা দেখি ক্যালিফোর্নিয়া বললো ঠিক আছে তাহলে আমিও কাটি। সেও কাটলো, নতুন করে কাটলো, এবং সেও কিন্তু নতুন 5টা সিট অতিরিক্ত পাওয়ার ব্যবস্থা করে ফেললো। 5-এ 5 কাটাকাটি হয়ে গেল। এরপরে আরো পরিবর্তন ঘটেছে ওহাইওতে, হয়েছে নর্থ ক্যারোলিনাতে। সবকিছু মিলে দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 12টা সিট প্রবাবলি রিপাবলিকানরা পাবে যদি এই ম্যাপে ভোটাভুটি হয়। 10 থেকে 12টা সিট তারা পাবে। এখন ডেমোক্রেটরা ক্যালিফোর্নিয়ায় 5টি পেয়েছে, ভার্জিনিয়ায় 5টি পেল, এরপরে আগামীতে আসছে মেরিল্যান্ড, প্রবাবলি নিউ ইয়র্কও করবে। সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটরা অ্যাডভান্টেজেস পজিশন আছে। আরেকটা কথা বলি আমি, এই যে কাটাকাটি হলো, এই কাটাকাটি হয়েছিল এই বিশ্বাস থেকে যে হিসপ্যানিকরা ভোট দেবে রিপাবলিকানদেরকে, ট্রাম্প সাহেবকে দেবে। কারণ গত নির্বাচনে কিন্তু হিসপ্যানিকদের সুইংটা হয়েছে অলমোস্ট
20-25%। 20-25% লোক তাদের পূর্বতন লয়্যালটি বাদ দিয়ে, ডেমোক্রেটদের ভোট না দিয়ে তারা ভোট দিয়েছে রিপাবলিকানদেরকে। তার ফলে রিপাবলিকানরা ক্ষমতায় এসছে, হাউসও গেছে, সিনেটও গেছে, ট্রাম্প সাহেব বড় ভোটে জিতেছেন। কিন্তু এখন তো খেলা পাল্টে গেছে। হিসপ্যানিকরা তো ভোট জিতলো কার ভোটে? মূলত তারা জিতেছে হিসপ্যানিক এবং কালো মানুষদের, আফ্রিকান আমেরিকানদের ভোটে। এখন হিসপ্যানিকটা পুরো উল্টে গেছে। এই আমাদের বাড়ির পাশে নিউ জার্সি একটা গুড এক্সাম্পল, অলমোস্ট 60% সুইং হয়েছে। কোন শহরে, বড় বড় নগর এলাকায়, আরবান সেন্টার গুলিতে সুইং হয়েছে অলমোস্ট 60%। আনপ্রেসিডেন্টেড। যারা ভোট দিত সেই ভোটের সংখ্যা মানে তাদের অবস্থান পরিবর্তন করে অলমোস্ট 60% ভোট চলে এসছে উল্টো দিকে। তার মানে কি দাঁড়ালো? যে অঙ্ক করে আমরা ম্যাপ এঁকেছিলাম, অঙ্কটা টিকছে না। এখন ভাবা হচ্ছে যে ফ্লোরিডায় করা হবে। ফ্লোরিডাতে করলেও তারা আরো 3টি বা 4টি, এমনকি 5টি সিট পাবে বলে ভাবা হচ্ছিল। কিন্তু অঙ্কটা তো এখন বলতে যাচ্ছে, কারণ ফ্লোরিডাতে একটা বড় ভোটার কারা? হিসপ্যানিকরা। সারা দেশ জুড়ে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্টি হিসপ্যানিক ক্যাম্পেইন করেছেন তার ইমিগ্রেশন ক্যাম্পেইন নিয়ে, তাতে তার সমর্থন কিন্তু তলানিতে ঠেকেছে। এই যে ইমিগ্রেশন ক্যাম্পেইন হলো, আমাদের যে আইস ক্যাম্পেইন এখন করে যাচ্ছে, তার টার্গেট মূলত কে? মূলত হিসপ্যানিকরাই। বলে তারা দেখছে কি এই ক্যাম্পেইনের মূল টার্গেট শুধু আমরা না, আমাদেরকে বলা হচ্ছে আমরা চোর, আমরা ডাকাত, আমরা খুনি, আমরা রেপিস্ট, এই তো আমাদের পরিচয়। ফলে হিসপ্যানিকরা কিন্তু এটা পছন্দ করছে না। অ্যাজ এ রেজাল্ট এই ভোটিং ব্লকটাই তাদের অবস্থা বদলাচ্ছে। ফলে কি হবে মধ্যবর্তী নির্বাচনে? এর প্রভাব পড়বে মধ্যবর্তী নির্বাচনে। আমরা কি এই সর্বশেষ যে কুক পলিটিক্যাল রিপোর্ট, খুব ডিপেন্ডেবল একটা সার্ভে প্রতিষ্ঠান, কুক পলিটিক্যাল রিপোর্ট, তারা বলছে যে হাউস তো পাবেই। হাউস তো মানে নিয়ম হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের সময় ক্ষমতাসীন দল 20 থেকে 50টা সিট হারায়। ডিপেন্ড করে কি পরিমাণ প্রেসিডেন্টের সমর্থন আছে। প্রেসিডেন্ট সমর্থন যদি মাইনাস হয়, তাহলে দেখতে পাচ্ছি আমরা 20-22টি সিট তারা হারায়। সেখানে আমাদের প্রেসিডেন্ট তো +20, -32 বললাম অন সার্টেন ইস্যুস তার সমর্থন এই মুহূর্তে। মানে তিনি আন্ডার ওয়াটার কি পরিমাণ, তিনি কি পরিমাণ 50% নিচে। তার মানে কি দাঁড়াবে? একটা বড় রকমের ব্লু ওয়েভ বা সুনামি আসছে ডেফিনেটলি হাউসে। সিনেটও দেখতে পাচ্ছি আমরা, সিনেটও অ্যাটলিস্ট 5টা সিট পাওয়ার সম্ভাবনা জেগেছে ডেমোক্রেটদের। কারণ ডেমোক্রেট যেটা করেছে, ডেমোক্রেটদের অবস্থা ভালো না জানি আমরা, তাদের অন্তর্দ্বন্দ্ব আছে, প্রোগ্রেসিভ বনাম মডারেট, প্রোগ্রেসিভ বনাম মেইন স্ট্রিমের দ্বন্দ্ব আছে। তারপরেও তারা কিন্তু কয়েকটি রাজ্যে খুব ভালো, খুব মডারেট, মধ্যপন্থী, পপুলার লোকদেরকে সংগ্রহ করতে পেরেছে। ভাবা হচ্ছে যেমন ধরা যাক সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, আলাস্কা, এমনকি টেক্সাস, সেখানেও ডেমোক্র্যাটরা সিনেট পদে নতুন আসন পেতে পারে। আমরা ভয় পাচ্ছিলাম কি যে জর্জিয়াতে জন অসফ ডেমোক্রেটিক সিনেটর হারবেন, কিন্তু সর্বশেষ জনমত জরিপ দেখতে পাচ্ছি আমরা যে আসফ খুব ভালো অবস্থায় আছে, ইজ গুড, ইজ ইন স্ট্রং পজিশন, লার্জলি বিকজ ডোনাল্ড ট্রাম্প ইজ সো আনপপুলার। একটা এক্সাম্পল দিয়ে প্রমাণটা কি, মার্জরি টেলর গ্রিন, ট্রাম্প সাহেবের সবচেয়ে বড়, সবচেয়ে একনিষ্ঠ সমর্থকদের একজন ছিলেন মার্জরি টেলর গ্রিন, এমটিজি বলি আমরা। সেই মহিলা উল্টে গেছেন। কেন উল্টে গেছেন? যে তিনি বলছেন তুমি ট্রাম্প কি কমিট করেছিলে আমেরিকা ফার্স্ট, তুমি কি কমিট করেছিলে, তুমি যুদ্ধের বিরুদ্ধে, তুমি আমাদের যুদ্ধে নিয়ে গেছো, তোমার চিন্তা আমাদেরকে নিয়ে আর নাই, তোমার চিন্তা বিদেশ কি নিয়ে, তোমার চিন্তা শান্তি পুরস্কার নিয়ে, তুমি আজকে কিউবা, আগামীকাল ভেনেজুয়েলা করে বেড়াচ্ছ। হোয়াট অ্যাবাউট আস? লুক এট আওয়ার ইকোনমি, লুক এট আওয়ার গ্যাস প্রাইস। ফলে ইভেন এমটিজির মতো লোক ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। জো রোগান আমেরিকার সবচেয়ে পপুলার পডকাস্টার, লক্ষ লক্ষ লোক তার কথা শোনে প্রতিদিন, ওপেনলি যুদ্ধ ঘোষণা করেছে সে ট্রাম্পের বিরুদ্ধে এই ইরান যুদ্ধকে নিয়ে। ফলে এই সমস্ত কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে খুব সম্ভাবনা আছে। আমি অলমোস্ট ডেফিনেটলি জোর দিয়ে বলতে পারি হাউসে ডেফিনেটলি বড় রকমের পরিবর্তন আসবে। রিপাবলিকান এখন তো মাত্র 2টি বা 3টি সিটের ব্যবধান দু দলের মধ্যে, মাত্র 2টি সিটের ব্যবধান। ডেমোক্রেট প্রবাবলি 30টি সিট তারা পাবে যদি কুক রিপোর্ট সত্যি হয়, ঠিক হয়ে থাকে, তাহলে নির্বাচন অ্যাটলিস্ট দে উইল গেইন 36।
আমরা সেই আশাটি করতেই পারি। কারণ একটু ব্যালেন্স দরকার। সবকিছুরই যদি পাওয়ারের ব্যালেন্স থাকে তখন অন্তত পক্ষে অনেক কিছুই প্রেসিডেন্ট তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে করতে পারেন না। যেটি আমেরিকাতে যেমন যুদ্ধ হুম, হুম। এক কংগ্রেসও দাবি করতে পারতো যে আমার সমর্থন ছাড়া, আমার অ্যাপ্রুভাল ছাড়া তুমি যুদ্ধ ঘোষণা করো কি করে? লেখা আছে শাসনতন্ত্রে, একমাত্র কংগ্রেসের সমর্থন নেই তোমাকে যুদ্ধ করতে হবে, তা তুমি করোনি তো। কত তুমি এরকম তুমি কত রকমের কাজ করে যাচ্ছ যা কংগ্রেস সমর্থন নাওনি তুমি। যেমন দেখা যাক তিনি লক্ষ লক্ষ ডলার খরচ করে হোয়াইট হাউসের বলরুম বানাচ্ছেন, বলরুম বানাচ্ছেন। বলরুম বানাতে হলে কংগ্রেসের সমর্থন লাগবে, সমর্থন তুমি নাওনি তো। ফলে একের পর এক আইনের ভঙ্গ হয়েছে, দেশের আইন শাসনতন্ত্রের ভঙ্গ হয়েছে। ইউর রাইট। ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, যাতে করে সরকারের রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর এক ধরনের নজরদারি আসে। তা না হলে যা খুশি তিনি করে বেড়াতে পারেন, করে বেড়াচ্ছেন তো তিনি। করে যেমন এখন বেড়াচ্ছে। ইরান যুদ্ধ হলো, ভেনেজুয়েলা হলো, আগামীকাল তিনি বলছেন যাবে তিনি কিউবাতে, তিনি বলে ফেলেছেন কিউবা ইজ নেক্সট। তার মানে এটা কি? আমরা অবশেষে আমাদের সেই পুরনো যে কথা বলতাম আমরা বিশ্বের পুলিশম্যান, আমরা সেই বিশ্বের পুলিশম্যান হতে চলেছি। আজকের মতো উপসংহারে কি বলবেন হাসান ভাই? খুব সুন্দর বিশ্লেষণ করেছেন। আমি বলবো এই যে এখন এক তন্ত্র দীর্ঘদিন চলে না, কারণ দেশের মানুষ আমেরিকার যে এখন এক তন্ত্রের উদ্ভব তার মূল কারণ আমাদের বিভক্তি। দেশ তো ডিভাইডেড, দেশটা না বর্ণে সাদা মানুষ, কালো মানুষ, নেটিভ, ইমিগ্রেন্ট, নানাভাবে আমরা বিভক্ত। এই বিভক্তির ফলটাকে গ্রহণ করছে একদল এক্সট্রিমিস্ট পলিটিশিয়ানরা, ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প। এই বিভক্তিটা আমাদের ক্ষতি করছে। আমাদের দরকার এমন নেতৃত্ব যে নেতৃত্ব আমাকে ইউনিফাই করতে পারবে, আমাদের এই দূরত্ব কমাতে পারবে। কে পারবে আমি জানি না, কিন্তু যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, যদি বিশ্বে আমার পুরনো ঐতিহ্য, পুরনো সেই গৌরবকে ফিরে পেতে হয়, উই নিড টু রিবিল্ড আমেরিকা, উই নিড টু ইউনিফাই আমেরিকা। অনলি ইন দ্যাট কেস আমেরিকা আবার সেই গৌরব ফিরে। আমরা কি বলি, আমেরিকা হচ্ছে পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগরী, এমন পাহাড় শীর্ষে আলোকোজ্জ্বল নগরী, রেগানের কথা এটা। আলো নিভে আসছে, এই আলো জ্বালাতে হলে আমাদেরকে আবার এক হতে হবে। এবং আমি আশা করছি আগামী মধ্যবর্তী নির্বাচনে হয়তোবা আলোকবর্তিকাগুলি আবারও ফের জ্বলা শুরু করবে। সেই আশাটি আমরা করতেই পারি। হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং বাংলা নববর্ষের আবারও অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে সবাইকে এবং একই সাথে দর্শক বলে থাকি দানুপুর চৌধুরী মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, একই সাথে থাকে রাজনীতির বিশ্লেষণও। আজকেও আমরা আইন, অভিবাসন, ট্যাক্স নিয়ে আলোচনা করেছি এবং রাজনীতির বিশ্লেষণে ইরানি ইস্যুটি ছিল। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, এবং কোনো অতিথিকে যদি আপনারা চান, সেটিও আপনারা লিখে জানাতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং